কেমন আছো বন্ধুরা? আমি সানা চলে এসেছি সানার গল্পের ঝাঁপি সঙ্গে করে। আজকের গল্প লেখিকা মুম্মা মিত্রের লেখা ভৌতিক গল্প লালন বলে। তবে গল্প শুরুর আগে চট করে জেনে নেব লেখিকা সম্পর্কে। লেখিকা মুম্মা মিত্রের বড় হওয়া উত্তর কলকাতায়। ইংরাজি সাহিত্যের ছাত্রী, বর্তমানে আইনজীবী ও লেখিকা। ভালোবাসে গান শুনতে আর গল্পের বই পড়তে। লেখিকার বিশ্বাস অশরীরী জগৎ সকল সময় জীবিত মানুষের জগতের সাথে সমান্তরালে বয়ে চলেছে। যখনই অশরীরীদের জন্য কলম ধরেন, ভয় পাওয়ার থেকে বেশি ইচ্ছে করেন তাদের জানতে। আশা করেন একদিন মানুষ শিখে যাবে এই দুই জগতের মধ্যে সেতু বাঁধতে। তাহলে শুরু করছি লেখিকা মুম্মা মিত্রের গল্প লালন বলে, আর পাঠে আমি তোমাদের বন্ধু সানা। জ্ঞান তো এই প্রথমবার তার নারকেল পোতায় আসা। বাবার কাছ থেকে শুনে আর একে তাকে জিজ্ঞেস করে করেই এসেছে। ছোটবেলায় যখন বাবার কাছে এখানে আসার আবদার করেছে দুই একবার, মা বাবা দুজনেই কোনো না কোনো কারণ দেখিয়ে তাকে নিরস্ত করেছে। যখন জজ প্ল্যাটফর্মে নামলো, বুক ধুকপুক করছিল অদূর ভবিষ্যতের কথা ভেবে। চাইলে এখনো ফেরা যায়, কিন্তু না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, চতুর্দিকে প্যাচ প্যাচে কাদা। প্ল্যাটফর্মের বাইরে কয়েকবার এদিক ওদিক তাকাতেই তার চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা গরুর গাড়িটার দিকে। ওদিকে আকাশ আরো অন্ধকার হয়ে আসছে দেখে সে তাড়াতাড়ি গাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে দেখল গোটা প্ল্যাটফর্মে সে ছাড়া আর কেউ নেই। চলেন চলেন কর্তা, ওঠেন গাড়িতে, আমার হইছে যত জ্বালা। হাতের বিড়িটায় টান মেরে ফেলে দিয়ে গজগজ করতে করতে যে এগিয়ে এলো, তার মুখ দেখে বয়স আন্দাজ অসম্ভব। বুড়ো মানুষ, সে অনেক দেখেছে, কিন্তু এরকম হাড়সাড় জীবিত মানুষ সে কখনো দেখেনি। এই যে জীবিত মানুষ, এটাই একটা আশ্চর্য ঘটনা। লোকটি এসে ছেলেটির মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল। তার মুখের বিরক্তি উবে গিয়ে চোখে প্রথমে এলো বিস্ময়, তারপর জল। বাসব দাদা বাবু কি আপনি জগৎ খুড়ো? আপনার কথা বাবা বলেছেন। আসলে খুড়ো না, মানে দাদু, বাবা খুব অসুস্থ, মা তাই বলল। বুঝছি বাপ, কিন্তু বৌমাই বা তোমায় কেমনে ছাড়লো রাক্ষসীর জন্যি? তুমি এক কাজ করো, এই স্টেশনেই থাকো বাপ, সকালে ট্রেনে ফিরে যেও। তা হয় না দাদু, বাবা ওনাকে কথা দিয়েছেন। বাবার অসুস্থতায় সে কথা রাখার দায় আমার। আপনি চলুন, কেউ না গেলে যদি আমাদের কোনো বিপদ ঘটে। শয়তানি, আর কি চাস তুই? আর কত দেখতে হবে? বলে কয়েকবার কপাল চাপড়ে ছেলেটিকে গাড়িতে তুলে নিল বৃদ্ধ। ছেলেটি দেখল সে গলার গামছাখানা দিয়ে
বারবার চোখ মুছছে। গাড়ির বলদগুলো মহা অবাধ্য, তাই এখন রাস্তা ভর্তি কাদা। বৃষ্টি কমছে, বাড়ছে, থামছে না। তাদের নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোই দায়। নিভু নিভু মশালের আলোয় অতি সাবধানে গাড়ি চালিয়েও যখন নারকেল পোতার কবরস্থানে গাড়ি পৌঁছালো তখন রাত হয়েছে। বৃষ্টি সাময়িক ধরেছে, কিন্তু আকাশে একটিও তারা নেই। আদিগন্ধ একঠালা নিশ্ছিদ্র অন্ধকার। বৃদ্ধ গাড়োয়ান মশালটা হাতে নিয়ে ইতস্তত করছিল, কিন্তু যখন গাড়ির আরোহী ধীর কদমে এগিয়ে গেল একটা নির্দিষ্ট কবরের দিকে, সে আপ্রাণ চেয়েও আটকাতে পারল না তাকে। অন্য সব মাটির ঢিপির মতো কবরের থেকে ওই কবরটা আলাদা। দামি সাদা মার্বেল পাথরে বাঁধানো, অন্ধকারেও সাদা মোমের মতো দৃশ্যমান। বাপ, তুমি তোমার বাপের মতোই জিদ্দি, কি আর কই। যাও তয়, আমি কাছেই আসি। যাও যাও, আপন মনে বিড়বিড় করল বৃদ্ধ। ছেলেটি হয়তো শুনতে পেল, হয়তো পেল না। পকেট থেকে একটা রক্তবর্ণ ঈষৎ থ্যাতলানো গোলাপ সেই কবরের উপর রেখে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ছেলেটি। অল্পক্ষণ হলেও তার মনে হচ্ছিল সময় বোধহয় থেমে গেছে, কিন্তু তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। হঠাৎ সে লক্ষ্য করল পাথরের ওপর শুরু হয়েছে এক অদ্ভুত ভাস্কর্য। টলটলে জল জমা হতে হতে অবয়ব নিচ্ছে এক স্বচ্ছ নারী মূর্তির। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে সেই নির্মাণ দেখছিল ছেলেটি। কতক্ষণ দাঁড়িয়েছিল সে নিজেও জানে না। চোখের সামনে এ অনৈসর্গিক ঘটনা দেখে সে বাক্রহিত, যেন অনন্ত সময় পরে সেই পূর্ণাঙ্গ নারী চোখ মেলল। কাছাকাছি কোথাও ঠিক তখনই একটা বাজ পড়ল প্রচণ্ড শব্দে। আলোয় ভরে গেল চারিদিক। টলটলে জলের সেই মূর্তি স্বচ্ছ কাঁচের মতো ঝিকিয়ে উঠল একবার। কে তুমি? মনে হয় দূর ঝর্ণার ঝিরঝিরে শব্দের মতো সেই কণ্ঠস্বর। চেনা না হয়েও যেন তার বড় চেনা। আমি বাসবেন্দ্র বসু রায়ের ছেলে সমীন্দ্র। আমার ডাকনাম লালন, কাপা কাপা গলায় বলল ছেলেটি। বোঝাই যায় তার সামনে দাঁড়িয়ে থাকা এই অপার্থিব নারী মূর্তির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে গিয়ে তার মনের উপর ভয়ঙ্কর চাপ পড়ছে। সে বুঝি, না না, বাবা খুব অসুস্থ, শয্যাশায়ী প্রায়। আমাকে বললেন আষাঢ়ে কৃষ্ণা ত্রয়োদশীর রাতে এখানে আপনার কাছে না এলে তোমাদের সকলকে আমি জমদুয়ারে পাঠিয়ে দেব, তাই তো? তার মুখের কথা কেড়ে নিয়ে খিল খিল করে হেসে লুটিয়ে পড়ল সেই নারী মূর্তি। অপার্থিব সেই হাসি ফোয়ারার মতো জল হয়ে ছিটিয়ে গেল চতুর্দিকে। বরফের মতো সেই ঠান্ডা জলের ছিটে সমীন্দ্রর আশির নখ কেঁপে উঠল। তবে কি তার আশা বিফল হল? অতৃপ্ত এই অশরীরিণীর প্রতিহিংসার কোপ আটকানো গেল না? তবে কি তার অগ্রজ ভাই বোনেদের মতো তাকেও এ গ্রাস করবে এইবার? কিন্তু সে তো চেষ্টা করেছিল।
তারে কতকাল লালন ফকিরের গান শুনিয়েছি। কথা ছিল যদি তার আর আমার সন্তান হতো, তার নাম দেব লালন। আপন মনে ঝর্ণার জলের মতো বলে চলে সে। তারপর সম্বিত ফিরে পেয়ে একটু যেন লজ্জাই পায়। তয় সে আমাকে ভোলেনি। তা হ্যাঁ গো, তোমার আমারে ভয় লাগছে না তো? তার স্বচ্ছ মুখে যদিও কোনো আবেগ দৃশ্যমান হয় না, তবুও সে তো নারী, চির রহস্যময়ী। কই না তো, ভয় কেন পাবো? নিজেকে নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে ছেলেটি। আবার সেই খিলখিল হাসি। বলি, আমার ফুল কই? প্রশ্ন করেই সে তাকায় কবরের দিকে। তারপর হাতে তুলে নেয় সেই থ্যাতলানো লাল গোলাপ। উভয়েই চুপ অনেকক্ষণ। বৃষ্টির একভাবে টিপটিপ করে পড়ে চলেছে। অনেক দূরে গরুর গাড়ির আলোটা দেখা যাচ্ছে। একটা জোনাকি নেই, ঝিঝির ডাক নেই, আকাশে চাঁদ নেই, অদ্ভুত রূপ, রস, শব্দ, গন্ধহীন রাত। দূরে দূরে আবছা কয়েকটা কবর শুধু দেখা যাচ্ছে। কেমন একটা ঘোর লাগছে ছেলেটির। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে না পড়লে তার বোধহয় মনে হতো যেন সবটাই একটা স্বপ্ন। তুমি ঘরে যাও বাপ, এখানে আর থেকো না, জায়গাটা ভালো না। সেই নারী নিস্তব্ধতা ভঙ্গ করে। তার মুখের ভাব এই আধারে বোঝা যায় না। তবুও মুখ যেখানে থাকার কথা সেই দিকে তাকিয়ে ছেলেটি কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। সে আবার বলে ওঠে, তোমার বাপেরে বলো, তারে আর কষ্ট করতে হবে না। আমি তার দেওয়া কথা থেকে মুক্তি দিলাম তারে। বৃষ্টির বেগ হঠাৎ বেড়ে উঠল এই সময়। মেয়েটির প্রতি হাত জোর করে একটা অসমাপ্ত নমস্কার মতো করে পিছু ফিরে কাঁপা কাঁপা পায়ে সে পিছন দিকে গরুর গাড়ির দিকে হাঁটা দেয়। তার সব শক্তি বিগত কয়েক দণ্ডের সাক্ষাৎকারে শেষ প্রায়। শুনতে পায় পিছন থেকে সেই ঝর্ণার কলধ্বনি বলতে থাকে, আমার বাপ আর তোমার বাপেরে জানিও, আমি কাউরে মারিনি। তরঙ্গ মরতে পারে, মারতে পারে না। বর্ষার অবিশ্রাম শব্দে মিলিয়ে যায় শেষের কথাগুলো। উনি মনে হয় আর কোনোদিনও আসবেন না দাদু, বলল ছেলেটি। বৃদ্ধ অবাধ্য চোখ দুটো গামছার খুঁটে মুছে ঈশ্বরের উদ্দেশ্যে দুই হাত জোর করে কপালে ঠেকিয়ে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আস্তে আস্তে গরুর গাড়ির ক্যাঁচকোঁচ আওয়াজ, ঝমঝম বৃষ্টি, সবাই অসহায় বৃদ্ধের সেই কান্নাকে আঁচলে ঢেকে নিল। কি সব বললেন কিছুই বুঝলাম না। গল্প কই, ভয় কই, ভূত কই? ক্যাচর ম্যাচর করে ওঠেন শ্রোতারা। সমীন্দ্র বসুরায় ম্লান হাসেন। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে। এখন ছাতা নিয়েও বাড়ি ফেরা যাবে না বলে কচি বুড়ো সব মেম্বাররা সন্ধ্যাবেলায় ক্লাব ঘরে আলো নিভিয়ে বাচ্চাদের মতো ভৌতিক পরিবেশ তৈরি করেছেন ভূতের গল্প শুনতে। ব্যাচেলার সমীন্দ্র গল্পটা ভালো বলেন, তার উপর এমন ওয়েদার। গত পরশু নারকেল পোতা থেকে ফেরার পর থেকেই এরা ছুঁকছুক করছিল। প্রতি বছর তিনি এই বর্ষাকালের কৃষ্ণ ত্রয়োদশীতে কোথায় যেন উধাও হয়ে যান। গুজব আছে তার অকাল মৃতা প্রেমিকার মৃত্যুবার্ষিকী সেদিন। তারই প্রেমের জেরে আজ এই প্রৌঢ় বয়সেও তিনি অকৃতদার।
সেই নারী স্মৃতি বিজড়িত কোনো জায়গাতেই নাকি যান সৌমিন্দ্র। সকলের, বিশেষ করে সমবয়সী মহলে এই নিয়ে খুব কৌতূহল, কিন্তু সব বিষয়ে আলোচনা হলেও এই বিষয়টিকে তিনি কোনো না কোনোভাবে প্রতি বছর এড়িয়ে যান। আজ এই বৃষ্টির জন্য বেচারি ফাঁদে পড়ে গেছেন। সকলে তাকে ধরে বেঁধে জেরা শুরু করেছে। কোথায় যান, কেন যান, কার জন্য যান, সেই রহস্য জানতে এরা বড়ই উদ্গ্রীব। গল্পটা শেষ হবার পর খানিকক্ষণ পিন ড্রপ সাইলেন্স ছিল। তারপরই সবার বেয়ারা কৌতূহল মাথাচাড়া দিয়েছে। নারকেল পোতায় আমাদের প্রচুর জমি জমা ছিল এককালে। জগদ্দাতু ছিলেন আমার ঠাকুরদার সেরেস্তার একজন নিচুতলার কর্মচারী। তার মেয়ে তরঙ্গের সাথে অভিজাত পরিবারের ছেলে আমার বাবা বাসবেন্দ্র বসু রায়ের প্রেমটা শুরু হয়েছিল সম্ভবত দুইজনের সঙ্গীত প্রীতি থেকে। কিন্তু সামাজিকভাবে ব্যাপারটা চূড়ান্ত অসম ছিল। ঠাকুরদা মানেননি। মায়ের মুখ থেকে শুনেছি আমার বাবা যেদিন বাড়ির পছন্দ করা মেয়েকে, মানে আমার মাকে বিয়ে করে আনলেন, তার কিছুদিন পরেই তরঙ্গ আত্মহত্যা করে। দুটো ঘটনা সমাপতন হলেও হতে পারে, কারণ তার নাকি শেষের কয়েকদিন কিছু পরিমাণ মস্তিষ্ক বিকৃতি দেখা গিয়েছিল। নারকেল পোতায় আত্মহত্যার মরা কবর দেওয়া হয়। হিন্দু কবরস্থান আলাদা আছে তার জন্য। আত্মহত্যার মরা আর কোনো শিশু মারা গেলে তাদের কবর দেওয়ার জন্য নদীর ধারে জায়গা আছে। লোকমুখে মা শুনেছিল তরঙ্গ নাকি শেষ দিকে তার কাছের লোকেদের বলতো তার প্রেমিককে নাকি তার কাছে আসতেই হবে। নেহাতি অসুস্থ মানুষের প্রলাপ বলে সেসবে কেউ কান দেয়নি। কিন্তু যখন জমিদার দম্পতির 3টি সন্তান পরপর জন্মেই মারা গেল, তখন সকলে আমার বাবাকে বলল এ সেই অতৃপ্ত আত্মার কোপ, এর কোনো একটা প্রতিকার করতে। বাবা ওঝাগুনিনে বিশ্বাস করতেন না, কিন্তু তিনিও 4র্থ সন্তানের, অর্থাৎ আমার জন্মের আগে আমার মায়ের কথাতেই মরিয়া হয়ে তরঙ্গের মৃত্যুবার্ষিকীতে সারা রাত তার কবরে পড়েছিলেন। সেদিন রাতে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু তার 4র্থ সন্তানের যে আর মৃত্যু হয়নি তা তো দেখতেই পাচ্ছেন। পরে সেই কবর বাবা মার্বেল পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন এবং প্রতি বছর ওই দিনটায় তাকে যেতে হতো সেখানে। একদমই এতগুলো কথা বলে থামলেন সৌমিন্দ্র। মানে আগের 3টে বাচ্চাকে ওই তরঙ্গের ভূতি? ভুরুকুচকে জিজ্ঞেস করলেন সাহাবাবু। আজ তেমনটা মনে হয় না। ক্ষতি করতে চাইলে সে আরও অনেক কিছুই করতে পারত। ওটা নেহাতি আমার পিতৃদেবের কর্মফল। তবে হ্যাঁ, সেই যে ভয়ে ভয়ে বছরে একটা দিন বাবা তার কবরে যেতেন, সেও তাই মুক্তি পায়নি, নাকি নেয়নি। সেও আসত দেহ ধারণ করে, দেখা পাবার লোভে প্রেমিকের কাছে অনেক কাল সত্যিটা ভাঙেনি। আজ বুঝি সে বাবাকে বড় ভালোবাসত। তা সে ভালোবাসাবাসি তো তোমার বাবার মৃত্যুতেই চুকে বুকে গেছে। তুমি খামোকা এই বয়সে এই বর্ষায় এখনো প্রতি বছর নারকেল পোতা ছোট কেন? কি জানি, হয়তো আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমিও যাই তার প্রিয় লাল গোলাপ নিয়ে। সে আসে, কে একটা জিজ্ঞেস করে। না, আমি তাকে দ্বিতীয়বার দেখিনি, কিন্তু কি জানো, আমার লাল গোলাপের বদলে
প্রতিবার ভোরবেলা একটা হলুদ গোলাপ পড়ে থাকে কবরে। বলেন সৌমিন্দ্র, বড় ক্লান্ত লাগছে হে, আমি বরং আজকের মতো আসি বলে উঠে দরজার দিকে এগিয়ে যান তিনি। পিছন থেকে সাহাবাবুর বাঁচখাই গলায় তির্যক প্রশ্ন ভেসে আসে, শেষমেশ বাপের প্রেমিকা পেতনির প্রেমে পড়ে জীবনটা বরবাদ করলে নাকি হে সৌমিন্দ্র? সৌমিন্দ্র বসু রায় দরজার দিক থেকে মুখ না ফিরিয়েই বলেন, বাবা শিখিয়ে দিয়েছিলেন তাকে বলতে আমার ডাকনাম লালন। মা বলেছিলেন জীবিত অবস্থায় তার নাকি বড় সাধ ছিল, তার সন্তান হলে নাম রাখবে লালন। লালন আমার ডাকনাম নয়, আমিও তার সরলতার সুযোগ নিয়েছি, তার মাতৃত্বের বাসনাকে হাতিয়ার করে তাকে ঠকিয়েছি। তাই নিজের হয়ে, বাবার হয়ে, ঠাকুরদার হয়ে, সবার হয়েই প্রায়শ্চিত্ত করলাম না হয় এ জন্মটা। শেষ দিকে যেন গলাটা একটু কেঁপে যায় তার। আর কিছু না বলে হাতে বন্ধ ছাতা নিয়েই ক্লাব ঘর থেকে বেরিয়ে পড়েন সৌমিন্দ্র বসু রায়। বাইরে বৃষ্টিটা হঠাৎ আবার ঝেঁপে আসে।